আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির বিক্ষোভের মুখে কক্সবাজারে পণ্ড এনসিপির সভা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্যকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ উল্লেখ করে এর প্রতিবাদে কক্সবাজার থানায় থানায় বিক্ষোভ করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এবারে জানাবো হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক, হাসিনা মায়েদের কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছে আগুন দিয়ে পালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা। অবরোধের চেষ্টায় গাছে আগুন জ্বালানোর 40 সেকেন্ডের একটি ভিডিও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডিতে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে একজন প্রথমে পেট্রোল ঢেলে মহাসড়কে রাখা গাছে আগুন ধরিয়ে দেয়, এরপর আরও কয়েকজন মিলে মিছিল দিতে থাকে। জানাবো ব্রিটেনে সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশিরা। দ্য গার্ডিয়ান এমন একটি প্রতিবেদন করেছে যার শিরোনামটা ছিল এরকম: আওয়ামী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। প্রায় 1 বছর হতে চলল ভারতে পালিয়ে যাওয়া সাবেক এই স্বৈরশাসক নির্বাসনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে এখন বিভাজনের রাজনীতি এবং অর্থনৈতিক সংকটের জটিল বাস্তবতা সামাল দিতে হচ্ছে। এবারে থাকছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, প্রভাব পড়বে বিদেশি বিনিয়োগে। রাজনৈতিক বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তারা এই সিদ্ধান্তকে মানবাধিকার উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এই পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর কাতারে ফেলবে। এর বিরূপ প্রভাব পড়বে বিদেশি বিনিয়োগে, কূটনৈতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ নীতি নির্ধারণে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির বিক্ষোভের মুখে কক্সবাজারে পণ্ড এনসিপির সভা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি দেওয়া বক্তব্যকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ উল্লেখ করে এর প্রতিবাদে কক্সবাজার থানায় থানায় বিক্ষোভ করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে নাসিরুদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্যের জেরে কক্সবাজার সদরসহ জেলার একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপি কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের জেরে এনসিপির জুলাই পদযাত্রা বান্দরবান যাবার পথে কক্সবাজার ঈদগাহ, চকরিয়া, লোহাগড়া, সাতকানিয়ার পূর্ব নির্ধারিত পথসভা পণ্ড হয়ে যায়। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে নিরাপত্তার শঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারের চকরিয়ায় হাঁসের দিঘি আর্মি ক্যাম্প এলাকায় 2 ঘণ্টা থামিয়ে রাখে। পরে বিকাল 5:30টার দিকে সেনা সদস্যদের কড়া নিরাপত্তায় কর্ডনের চকরিয়া এলাকা পার হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নব্য গডফাদার আখ্যায়িত করে বক্তব্য দেওয়ার পর দলটির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে ঈদগাহ এবং চকরিয়া উপজেলার সমাবেশ করতে পারেনি এনসিপি। চকরিয়ায় পথসভা করার জন্য একটি ট্রাকে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেটি ভাঙচুর করা হয়। এছাড়া ওই স্থানের আশপাশের রাস্তায় ডিভাইডার ভাঙচুর করতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। পরে ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে এনসিপি নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে কক্সবাজার থেকে বান্দরবানের পথে রওনা হন। এর আগে জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল কক্সবাজারে সমাবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। দুপুরে কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে আপত্তিকর বক্তব্য দেন। নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলেন, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করেছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না, রাজপথে তাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ। এরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়ায় দুপুর থেকে এনসিপির মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকাল 3:45টার দিকে কিছু লোক লাঠি সোঁটা নিয়ে মঞ্চে হামলা করে। এনসিপির মাইকিং করা লোকজনদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এনসিপি নেতাকর্মীরা জানান, বিকাল 3:45টার দিকে ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টারে
বানানো ট্রাকের মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় তারা সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ট্রাকের কাজ ভাঙচুর করেন। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশ স্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেন। চকরিয়া থানার ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, এই ঘটনার পর সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানব জাতির জন্য কলঙ্ক। হাসিনা মায়েদের কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান কার্যক্রমে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল এবং আমরা বিএনপি পরিবার। এ সময় প্রত্যেক শহীদের নামে মাজার প্রাঙ্গণে একটি করে নিম গাছ লাগানো হয়। গতকাল একটি প্রোগ্রামে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবার স্বপ্ন দেখেছে আমার ভবিষ্যতের, সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়েছে এক মর্মান্তিক নিদারুণভাবে। তাকে গুলি করে মেরে ফেলেছে, পড়ে গিয়েছে, তারপর একটি ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে কিনা মরে গিয়েছে সেটা না দেখে আরও কয়েকটি লাশ উঠেছে, পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। চিন্তা করেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। ১৯৭১ সালে যুদ্ধ করেছি একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করছে। তাদের বেতন আপনার ট্যাক্সের টাকায় হচ্ছে। আর আজকে আমার ছেলেকে, আমার সন্তানকে পুড়িয়ে হত্যা করছে। কি নির্মম, কি পাশবিক! এমন নিষ্ঠুর এবং অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। উল্লেখ করে ফখরুল আরও বলেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক, হাসিনা মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এর বিচার করা, দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা, আর আহত হয়েছে যারা তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যৎ জাতি আমাদের ক্ষমা করবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছে আগুন দিয়ে পালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুর দিঘি এলাকায় গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুর দিঘি এলাকায় ঘটনা ঘটে। অবরোধ চেষ্টার গাছে আগুন লাগানোর ৪০ সেকেন্ডের একটি ভিডিও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডিতে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে একজন প্রথমে পেট্রোল ঢেলে মহাসড়কে রাখা গাছে আগুন ধরিয়ে দেয়। এরপর আরও কয়েকজন মিলে মিছিল দিতে থাকে। জানা গেছে, গোপালগঞ্জে ছাত্রলীগ নেতাকর্মী নিহত। গণগ্রেপ্তারের ঘটনায় রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। হরতালের সমর্থনে রাতের আধারে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে তারা। এদিকে রোববার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগের মতোই গণপরিবহন সহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ দায়িত্ব পালন করছে। ব্রিটেনের সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশিরা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। আওয়ামী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। প্রায় এক বছর হতে চলল ভারতে পালিয়ে যাওয়া সাবেক এই স্বৈরাচারের নির্বাসনের। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে এখন বিভাজনের রাজনীতি এবং অর্থনৈতিক সংকটের জটিল বাস্তবতা সামাল দিতে লড়তে হচ্ছে। এমন প্রেক্ষাপটে লন্ডনের নাইটস ব্রিজের কোনো দৃষ্টিনন্দন টাউন্স বা শহরের কোনো নিরিবিলি রোডে অবস্থিত প্রাসাদ যেন অনেক দূরের বিষয় মনে হতে পারে। তবুও এসব বিলাসবহুল ব্রিটিশ সম্পত্তি এখন বাংলাদেশের চলমান রাজনৈতিক এবং দুর্নীতি বিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুদকে তদন্তকারীরা অনুসন্ধান করেছেন কিভাবে হাসিনা সরকারের সময় প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে সরকারের চুক্তি এবং ব্যাংক খাত থেকে অর্থ লুট করে তা যুক্তরাজ্যের সম্পত্তিতে বিনিয়োগ করেছে। গত মে মাসে ব্রিটেনের FBI খ্যাত জাতীয় অপরাধ তদন্ত সংস্থা NCA ব্যবসায়ী এবং সাবেক MP সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের মালিকানাধীন ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের আগের এক অনুসন্ধানে যুক্তরাজ্যের পরিবারটির সম্পত্তির বিশদ তথ্য প্রকাশ পায়। ৩ সপ্তাহ পর শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৭০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করে NCA। গার্ডিয়ান জানায়, দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাজ্যের ৩০০টিরও বেশি সম্পত্তির মালিক হন। এর মধ্যে রয়েছে অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে প্রাসাদসম টাউন হাউস পর্যন্ত। সম্প্রতি দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশে যেসব প্রভাবশালী ব্যক্তি ঢাকায় তদন্তের মুখে পড়েছেন তাদের অনেকে গত এক বছরে যুক্তরাজ্যে তাদের সম্পত্তি বিক্রি, হস্তান্তর কিংবা পুনঃ অর্থায়ন করেছেন। এসব লেনদেনের প্রশ্ন তুলেছে
তদন্তাধীন ব্যক্তিরা কিভাবে এখনও লন্ডনে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারছেন, আর তাদের লেনদেনে সহায়তাকারী যুক্তরাজ্যের আইন এবং পরামর্শ সংস্থাগুলোর যথাযথ সতর্কতা কতটা ছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন ব্রিটিশ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে তারা যেন তদন্ত চলাকালে আরও সম্পত্তি ফ্রিজ করে সতর্কতার পক্ষে অবস্থান নেন। অনেকে একে বহু প্রতীক্ষিত দুর্নীতিবিরোধী অভিযান বললেও আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দেখছেন। লন্ডনের 5 তারা হোটেল দ্য ডরচেস্টার, যেখানে এক রাতের ভাড়া 800 পাউন্ডেরও বেশি, এই হোটেল অভিজাত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আদর্শ স্থান বলে হয়তো মনে নাও হতে পারে। তবু এই বিলাসবহুল হোটেলেই গত জুনের শুরুতে অবস্থান নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি বড় প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিল দেশটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা গিয়েছিলেন যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক জোরদারে। লন্ডন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। একদিকে রাজধানীর বিশাল বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠী, অন্যদিকে ইউনূসকে সরকার বাংলাদেশকে পাচারকৃত সম্পদ শনাক্তের সহায়তার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান ইস মনসুর, যিনি পাচারকৃত সম্পদ ফেরত আনার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন, বলছেন সালমান এফ রহমান, সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির মতো আরও ফ্রিজিংয়ের আদেশ দরকার। আমরা জানি অনেকে এখন সম্পদ বিক্রি করতে চাইছে, তাই আমরা চাই ইউকে সরকার আরও সম্পত্তি ফ্রিজ করে রাখুক, বলেন মনসুর।